আদালতের রায়ে 666 কোটি টাকা আপনাকে কর দেয়া লাগতো, আপনি ক্ষমতার মসনদে বসে আপনি এক তুড়ি মেরে 666 কোটি টাকার গ্রামীণ কল্যাণের কর আপনি মওকুফ করে দিতে পারেন। আপনি ক্ষমতাশালী হওয়া মাত্র আপনার বিরুদ্ধে যত মামলা আছে ধরে নিলাম সব মামলা ভুয়া, কিন্তু আপনি তো মামলাটাকে যথাযথ আইনি প্রক্রিয়া দিয়ে মোকাবেলা করবেন। আপনি তা না করে আপনি যখন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপনার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে ফেলেন, আপনি যখন আপনার গ্রামীণের সরকারের 25% কর্তৃত্ব সেটাকে আপনি কমিয়ে 10% করে ফেলেন, তখন বোঝা যায় যে আপনি আপনার এই ক্ষমতাটাকে এনজয় করছেন। আপনার একটা স্বপ্ন ছিল আপনি গ্রামীণের একটা ইউনিভার্সিটি করবেন, আপনি তো সেটা আগামীতে একটা সরকার যখন ক্ষমতায় আসতো তাদের কাছে আবেদন করে আপনি পেতেন, কারণ এখন তার হাসিনার ফ্যাসিস্ট সরকার নেই। কিন্তু ওই পর্যন্ত ধৈর্য ধরার মতো আপনার মানসিকতা নেই। আপনি দেখেছেন আমি এখন ক্ষমতার মসনদে বসছি, এখনই সুযোগ একটা ইউনিভার্সিটির লাইসেন্স বাগায় নাও। আপনি কি করলেন? আপনি গ্রামীণ ইউনিভার্সিটির লাইসেন্স বাগায় নিলেন। আপনি ক্ষমতায় বসছেন, আপনি দেখলেন এখনই সুযোগ একটা আদম ব্যবসার লাইসেন্স বাগায় নাও। আপনি গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের একটা লাইসেন্স বাগায় নিলেন। আপনি ক্ষমতায় বসছেন, আপনি আপনার গার্লফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, আপনি তারে বানায় দিলেন স্বাস্থ্য উপদেষ্টা, যার স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান নাই, সেই নূরজাহান বেগমকে আপনি বানায় দিলেন। আপনি কি করলেন? আপনি আপনার আরেক বান্ধবী, তাকে আপনি বানায় দিলেন একজন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক। তো এই যে আপনি যেই কাজগুলো করছেন, স্বজনপ্রীতি করছেন, লামিয়া মোর্শেদ যিনি আপনার ইউনিস সেন্টারের নির্বাহী পরিচালক ছিলেন তাকে সরকারের বসায় দিলেন। আপনার গ্রামীণ ব্যাংকের যিনি ডিরেক্টর ছিলেন নূরজাহান বেগম, তাকে আপনি স্বাস্থ্য উপদেষ্টা বানায় দিলেন। আপনি আপনার আপন ভাইয়ের ছেলেকে আপনি আপনার উপ প্রেস সচিব বানিয়ে দিলেন অপূর্ব জাহাঙ্গীরকে। তো এই সব কিছু দিয়ে আপনি কি প্রমাণ করছেন? আপনি প্রমাণ করছেন যে আপনি ক্ষমতাটাকে খুব এনজয় করছেন। আর আমরা মূর্খ কিছু লোকজন আছি যারা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা মানে একদম মানে ফেরেশতার মতো মানুষ, তিনি অনেক নির্লোভ একজন ব্যক্তি, তিনি তার জীবনের সব কিছু তো তিনি ট্রাস্টের মাধ্যমে মানুষকে দিয়ে দিয়েছেন, নিজে কিছু ভোগ করেন নাই, খুব সাদামাটা জীবনযাপন তিনি করেন। আমার কথা হচ্ছে যেই ব্যক্তি সাদামাটা জীবনযাপনের দাবি করেন সেই ব্যক্তি কেন এত লোভী হবেন? তার কেন ক্ষমতায় বসে এত লোভ লালসা করা লাগবে? তার কেন ক্ষমতায় বসেই একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিতে হবে? তার কেন ক্ষমতায় বসেই একটা আদম ব্যবসার লাইসেন্স নিতে হবে? তার কেন ক্ষমতায় বসেই নিজের প্রতিষ্ঠানে ৬৬ কোটি টাকার কর মওকুফ করতে হবে? তার কেন ক্ষমতায় বসে আইনি প্রক্রিয়ায় মোকাবেলা না করে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে মামলাগুলোকে ডিসমিস করাইতে হবে? সবকিছু ইঙ্গিত করে একটাই, উনি ক্ষমতাটাকে মজা পাচ্ছেন। আর যখন একটা বাঙালি ক্ষমতার মজা পাওয়া যায় সে কিন্তু ক্ষমতাটাকে আর ছাড়ে না। তো ডক্টর ইউনূস ঠিক তাই, এত মজা পাওয়া গেছে, এখন এই মজা কেন তিনি ছাড়বেন? তাকে আপনি যখনই বলবেন যে ভাই ডেডলাইন ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আর এই আরাম আয়েশের জীবনটা আর থাকবে না, উনি দেখছে যে ভাই আমার তো 85 বছর বয়স, মৃত্যুর আগ পর্যন্ত যদি এই মজাটা ভোগ করতে পারি এটা তো খুব মজা, মজাই মজা। তো এখন আপনি যদি ওনারা বলেন যে না চাচা আপনার 85 বছর হয়ে গেছে বয়স, ফেব্রুয়ারি মাসে নির্বাচন করে দিয়ে আপনি বিদায় হন, উনি বলবে না আমি করবো না। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। উনি সোনার হরিণের মজা পাওয়া গেছে, এই মজা উনি উপভোগ করতে চায় এবং এই জন্য উনি ডিপ স্টেটের অংশীদার হতে রাজি আছেন। এই জন্য উনি যে কোনো ষড়যন্ত্র করতে রাজি আছেন। ক্ষমতা তাকে ধরে রাখতে হবে। আর তিনি যদি নাও চান, তার যে চিলড্রেন্স পার্টি বা কিংস পার্টি যেটা রয়েছে, তারা দেখতে পাচ্ছে বা তারা একটা আশঙ্কা করছে যে হয়তো আগামীতে যে সরকার আসবে তাহলে তারা যদি আবার তাদেরকে বিচারের মুখোমুখি করে, ওই আতঙ্কে তো তারা আছে।